Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। খুব একটা বেশি দিনের কথা সেটা নয়, গত মহাযুদ্ধের আমল সেটা। দেশ ভাগ হওয়ার ঠিক আগেই এ কাহিনীর শেষ। আর যে শিশুর কথা বলছি সে আজ পূর্ণ যুবক, পড়াশুনো শেষ করে চাকরিতে ঢুকেছে। আর ঘটনাটার 16 আনাই প্রায় সত্য। শুধু নামধামগুলো যা পাল্টানো হয়েছে, পাল্টানো উচিত বলে। কার্যকারণটা প্রথমে কেউ অত ধরতে পারেনি। সেই তান্ত্রিকটি এসে না বললে আজও বোধহয় কেউ পারত না। পূর্ববঙ্গের বাড়ি সম্বন্ধে যাদের ধারণা আছে তারা জানেন, পাঁচিল ঘেরা ঘন সম্বন্ধ বাড়ি ওদিকে বড় একটা হতো না। কোঠা বাড়ির কথা আলাদা, যাদের মাটির ঘর। অনেক সম্পন্ন ব্যক্তিও মাটির ঘরেই থাকতেন। কেউ কেউ বা বন্যার জন্য থাকতে বাধ্য হতেন। ছিটে বাঁশের দেওয়ালে মাটি ধরানো, কোথাও বা এমনি বাঁশের ফ্রেমে সাধারণ মাটির দেওয়াল, কোথাও বা ছিটে বেড়া, শুধু মাটি নেই। অনেক জায়গা নিয়ে তাদের ভিটে গড়ে উঠত, খেয়াল খুশি মতো ছড়ানো। উঁচু দাওয়া, বড় বড় ঘর, একটা বা এক জোড়া এক জায়গায়। রান্নাঘরও তাই, ছাড়া ছাড়া, গায়ে গায়ে লাগানো নয়। পাঁচিলের কোনো বালাই নেই। শুধু বসবাসের ঘরগুলোর সংলগ্ন জমিটা একদম নিকোনো, সাফ করা থাকত। ঘাস বা আগাছা জন্মাতে দেওয়া হতো না। আর সেইটাকেই উঠোন বলতো। উঠোনের একটা অংশ নির্বাধায় পুকুর পর্যন্ত চলে গেছে, অনেকটা রাস্তার মতো। গৃহবিশেষে একাধিক পুকুর, কোনোটা বা গেছে পিছনের সুপুরি নারকেলের বাগান পর্যন্ত। যেদিনের কথা বলছি, মুকুল বৌদি সেই রকমই একটা চলাচলের রাস্তায়, উঠোনও বলতে পারেন তাকে, সেখানে বসে ছেলেকে দুধ খাওয়াচ্ছিল। তখন ঠিক সন্ধ্যের মুখটা, চারদিকের বড় বড় গাছের ছায়ায় বেঁধে আবছা হয়ে এসেছে আলো। অথচ ঠিক আলো জ্বালারও সময় হয়নি। ঝুঁচকি বেলা যাকে বলে, এমনি সময় সেটা। কতকটা সেই আবছায়ার জন্যই ফাঁকায় এসে বসেছিল বৌদি, কিছুটা আলো পাবে বলে। সন্ধে দেখানো হলেও পাড়া গায়ে সেই প্রদীপের আলোই ভরসা। দুটো হ্যারিকেন আছে, একটা নিয়ে ছেলেরা পড়াশুনো করে, আর একটা জলে বাইরে চণ্ডী মণ্ডপে। মুকুল বৌদির ভাসুর সেখানে বসে হিসেবপত্র দেখেন। পাড়ার লোকজন এলে গল্পও করেন। তাছাড়া সন্ধ্যা দেওয়া হলে আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। সেই সন্ধেকালটা না কাটলে নাকি খাওয়াতে নেই। অথচ দেরিও হয়ে গেছে ঢের। কিষেন এসেছেই অনেক দেরিতে। গায়ে দুইতে দুইতে সূর্য পাটে বসে গেছেন। ছেলেটা খিদে চিল চিৎকার করছে। তা সত্ত্বেও শাশুড়ি তিরস্কার করেছিলেন মুকুল বৌদিকে। হকে গা বৌমা, এই রাক্ষসী বেলায় তুমি পথে বসে ছেলেটারে খাওয়াচ্ছ দুধ। খোলা জায়গা, তাই যাতায়াতের পথ। এইটা কি একটা বসার জায়গা হলো? এমন সময় কোনো খোলা জায়গাতে খাওয়াতে নেই মা, অন্যি দেবতাদের নজর লাগে। অতটা গা করেনি মুকুল বৌদি। সত্যিই কোনো বিপদ হতে পারে তা ভাবেও নি, ভাবার কথাও নয়। এই ঘটনার কয়েকদিন পরে ছেলের সেদিন 1 বছর বয়স পূর্ণ হতে ঠিক একটা দিন বাকি। মুকুল বৌদি ছেলেকে কোলে করে রাস্তায় এসে দাঁড়িয়েছিল।
দুপুরবেলা, চড়া রোদ, তবে বৌদি দাঁড়িয়েছিল একটা বড় কাঁঠাল গাছের ছায়ায়। অতটা কড়া রোদ সেখানে বোঝা যাচ্ছিল না। মুকুল বৌদি দাঁড়িয়েছিল মানিক জেলের খোঁজে, যে বুড়োটা মাছ দিয়ে যায়। আজ 3 দিন হলো তার পাত্তা নেই, ফলে কারো পেটেই মাছ যায়নি কদিন। যেদিন দরকার থাকে সেদিন সামান্য বস্তুও দুর্লভ হয়ে ওঠে। বহুক্ষণ দাঁড়িয়েও মানিকের দেখা পাওয়া গেল না। সেদিন ফিরেই আসছিল, হঠাৎ একটা বউ কোথা থেকে এসে প্রায় পথ জুড়ে দাঁড়িয়ে গেল। আহা, এ কাদের খোকা গা! বাহ বাবা, ভারী সুন্দর খোকা তো। তা তোমার বুঝি গা এইটি প্রথম না আর আছে? বাহ বাহ বাবা, বুক জুড়োনো ধন। খোকা বাবু, যাবে আমার সঙ্গে? যাবে নাকি? পেট পুড়ে রসগোল্লা খাবো তবে। বলতে বলতেই একেবারে হাত বাড়িয়ে খোকাকে কোলে টেনে নিল সে। ইচ্ছে ছিল না মুকুল বৌদির, যার তার কোলে ছেলে দেওয়া একেবারে পছন্দ করে না সে। সব মুখে মুখ দিয়ে চুমু খায়, বিশ্রী লাগে ওর। কিন্তু তখন সেই মুহূর্তে ঠিক বাধাও দিতে পারল না। আর আপত্তিরই বা কি কারণ দেখাবে? বরং না দেওয়াটাই অভদ্রতা দেখায়। কেন দিচ্ছি না মুখ ফুটে বলাও তো শক্ত। অবশ্য সে বেশিক্ষণ রইলও না। খানিকটা আদর করে চুমু খেয়ে আবার মায়ের কোলে ফিরিয়ে দিয়ে চলে গেল। সেই দিনই সন্ধ্যার সময় খোকার গাটা গরম হলো। রাত 10টা নাগাদ সে জ্বর উঠল 104 ডিগ্রিতে। গা পুড়ে যেতে লাগলো। ভয় পেয়ে রাতেই পাড়ার ডাক্তারকে ডেকে আনলেন যোগেশদা, কিন্তু তিনি কিছুই বুঝতে পারলেন না। সর্দি নেই, কাশি নেই, বুকে সর্দি বসা কি জল জমা কোনোটারই তো কোনো সিমটম নেই। টাইফয়েড বা ওই জাতীয় কোনো জ্বর হলে তো এত তাড়াতাড়ি টেম্পারেচার উঠবে না। কি হলো ডাক্তারবাবু? কি বিষে টিসে গেছিল কোনো রকম? না না না, কোথাও কেটে কুটে যায়নি তো? পড়ে টড়ে যায়নি তো? না না না, সেরকমও তো কিছু নয়। অসহায়ভাবে এদেরকেই বারবার প্রশ্ন করেন ডাক্তারবাবু। জ্বর কিন্তু ক্রমশ বেড়েই যাচ্ছে। ভোরের দিকে সদরে লোক পাঠানো হলো হাসপাতালের বড় ডাক্তারের জন্য। সদর খুব বেশি দূরও নয়, মাইল 6। তবু খানিকটা নৌকোর পথ, ইচ্ছে থাকলেও তাড়াতাড়ি যাওয়া যায় না। ফলে সেখানে পৌঁছে ডাক্তারবাবুকে ধরে নিয়ে আসতে আসতে একেবারে দুপুর গড়িয়ে গেল। তখন আর ডাক্তারের কোনো প্রয়োজন ছিল না। তার অনেক আগেই ছেলেটি মারা গেছে। কিন্তু কি হয়েছিল, কিসে মারা গেল, এত জ্বরই বা হঠাৎ উঠল কেমন করে, এমন নীল হয়ে গেল কেন ছেলেটা, তাই বড় ডাক্তারবাবু কিছুই বুঝতে পারলেন না। এরপরেও যোগেশদার আবারও এক ছেলে হলো। এটি আরো সুন্দর দেখতে, আরো স্বাস্থ্যবান। এর যখন ঠিক 11 মাস বয়স, মুকুল বৌদিকে বাপের বাড়ি যেতে হয়েছিল। বাবার খুব অসুখ, মা তার আগে থাকতেই শয্যাশায়ী। এক বৌমা দিল্লিতে আর এক বৌমা ব্যাঙ্গালোরে। বাধ্য হয়ে মুকুল বৌদিকে যেতে হয়েছিল, গিয়ে থাকতেও হয়েছিল প্রায় মাসখানেক। মা যতদিন না উঠে সংসারের ভার আবার নিতে পারেন। মুকুল বৌদির বাপের বাড়িতে 2খানা ঘর, কোঠা, তারই একটা সামনে দালানে ছেলেকে নিয়ে বসে আছে মুকুল বৌদি। হঠাৎ এক বৃদ্ধা মহিলা এলেন। হরেন কেমন আছে রে তোর বাপ? হরেন মুকুলের বাবার নাম। মুকুল বৃদ্ধাকে চিনতে পারল না ঠিক, কিন্তু চক্ষু লজ্জায় সেটা বলতেও পারল না।
আর ইনি যে চেনেন, ভালো করেই চেনেন, তাতে কোনো সন্দেহ তো নেই। সেক্ষেত্রে একে চিনতে না পারাটা ওর একটা অপরাধ বলেই বোধ হলো। বিশেষ করে একটু পরেই আবার যখন ওর মার নাম ধরে আবার ডাকাডাকি করলেন। তরু, তরু কোথায় গেছে রে? সে ভালো আছে তো? মা, মা তো গোপাল মামাদের বাড়ি গেছে, এই কি একটু কাজে। আসুন না, আসুন। তা সে কি একটু বসবেন না? আসুন। না না, আমি যাই, বুঝলি। হ্যাঁ রে, এইটি বুঝি তোর খোকা? বাহ, বেশ খোকা তো। কি খোকা বাবু, তোমার নাম কি? মুকুলের কোলেই রইল ছেলে। উনি শুধু গাল টিপে চুমু খেয়ে আদর করে চলে গেলেন। মা ফিরে আসতেই মুকুল বৌদি তার কথা বলল, বাবার ঘুম ভাঙতে তাকেও বলল। দুজনের কেউই চিনতে পারলেন না ভদ্রমহিলাকে। এই গ্রামের তো কেউ নয়ই, কিন্তু অন্য গ্রামেরই বা কে এত পরিচিত? ওই বয়সী যত মহিলার কথা মনে হলো, খানিকটা মেলে হয়তো, কিন্তু পুরো কারোর সঙ্গে তো মেলে না। এর দিন দুই পরে এ ছেলেটারও তেমনই জ্বর এলো, সেই প্রচণ্ড গা পুড়ে যাওয়া জ্বর। এই গ্রামের যিনি একমাত্র ডাক্তার, তাকে সেদিনই কি কারণে যেন পাওয়া গেল না। সে জায়গায় এক বড় কবিরাজকে ধরে নিয়ে এলেন হরেনবাবু। খুব বিখ্যাত কবিরাজ, বিস্তর নামডাক, রসসাগর উপাধি। তিনি হাসতে হাসতে এসেছিলেন, কিন্তু ছেলেটা নাড়ি ধরতেই তার মুখ একেবারে শুকিয়ে উঠল। তিনি হরেনবাবুকে বললেন, দেখুন, আমাদের শাস্ত্রে যেটুকু আছে আমি করছি, কিন্তু এর নারীর গতিক আদৌ ভালো না। তোমাদের যাতে কোনো ক্ষোভ না থাকে সেইভাবে তোমরা চিকিৎসার ব্যবস্থা করো। অন্য কোনো ডাক্তার ডাকতে চাও ডাকো। যা করার সবই করা হলো। সন্ধ্যা নাগাদ একজন কেন, দুজন ডাক্তারই এলেন। যোগেশদারাও এসে পড়লেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। রাত 1টা নাগাদ এ ছেলেও মারা গেল। পরে হিসাব করে দেখা হয়েছিল, সেই দিনই ওর 1 বছর পূর্তির দিন। আর একটা দিন বেঁচে থাকলে জন্মদিনটা পেত। এরপর কিছু যে একটা করা দরকার, সে বিষয় কারোরই কোনো সন্দেহ রইল না। সকলে নিজের নিজের বুদ্ধি আর অভিজ্ঞতা মতো উপদেশ দিতে লাগলেন। নানা ধরনের পরিকল্পনা, অনেক সময় পরস্পর বিরোধীও হয়ে উঠতে লাগলো। শেষ পর্যন্ত কিন্তু যোগেশদার মামা কামিনীবাবুর পরামর্শটাই এদের সকলের মনে লাগলো। কামিনীবাবু জানালেন যে ওদের গ্রাম থেকে 3খানা গ্রাম পরে এক তান্ত্রিক সাধক থাকেন, পিশাচ সিদ্ধ। তাকে গিয়ে ধরলে এর প্রতিকার একটা হতে পারে। তিনি নাকি প্রসন্ন হলে দিনকে রাত করে দিতে পারেন। বহু লোকের বহু উপকারই করেছেন তিনি। তবে পয়সার লোভ দেখিয়ে কিছু করানো যাবে না। সে মানুষ তিনি নন। খেয়াল হলে করবেন, নয়তো একেবারে হাঁকিয়ে দেবেন। যা মনে হচ্ছে, সত্যি যদি তাই হয়, যদি কোনো অপদেবতারই ব্যাপার এটা হয়ে থাকে, ওর দ্বারাই একটা সুরাহা হবে। পরামর্শটা সকলেরই বেশ মনে ধরল। কামিনীবাবুও বলে দিলেন, অসুচি অবস্থায় তার কাছে যেতে হবে। ঘোর নোংরার মধ্যেই বাস করেন তিনি, কিন্তু তা দেখে ঘেন্না করা চলবে না, বা সে সম্বন্ধে কোনো মন্তব্যও করা যাবে না। স্থির হলো যোগেশদা, তাঁর দাদা ক্ষিতীশবাবু আর কামিনীবাবু, এই 3জনেই যাবেন সেখানে। দুর্গা বলে একদিন শেষ রাত্রে নৌকা করে রওনা দিলেন ওরা। যেখানে গিয়ে যাত্রা শেষ হলো, নদীর ধারেই একটা বিরাট পাকুড় গাছের 2টো মোটা শিকড়ের খাঁজে
কোনো মতে আটকে থাকা একটা ভাঙা চালা ঘর, এত আবর্জনায় পুরনো যে দূর থেকেই তার দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। আর তেমনি সেই লোকটিও, বড় বড় চুল, বাঘের মতো নখ, বোধহয় 10-12 বছর, স্নান করেননি। তবু যেতে হলো, প্রণামও করতে হলো। কে জানে কেন তিনি খুব সহজেই প্রসন্ন হলেন, আর সবটা শুনে বললেন, তোরা জাগিয়া, আমি যাইতাছি। স্যামরাটারে না দেখা কিছু বলন যাইব না রে শালা। আশ্চর্য এই, এতটা দূরের পথ নৌকা করে যখন ফিরে এলেন ওরা, তখন প্রায় সন্ধে হয়। কিন্তু বাড়ি ঢোকার মুখেই যার সঙ্গে দেখা হলো সেই তান্ত্রিক সাধু ঘোষাল মশাই। বেড় বেড় করে বকতে বকতে কি যেন একটা বাতাসে শুকতে যোগেশদাদের বাড়িতেই ঢুকছেন। চোখাচোখি হতেই এদের বিস্ময়ে লক্ষ্য করে একেবারে হা হা করে হেসে উঠলেন। হাসিটাও ঠিক যেন সাধারণ মানুষের হাসি নয়। সে হাসির শব্দে এদের সর্বাঙ্গ শিউরে গায়ে কাটা দিয়ে উঠল। গাছপালায় যে কাক পাখির দল রাতের মতো এসে আশ্রয় নিয়েছিল, তারাও ভয় পেয়ে আর্তনাদ করে উঠল। ঘোষাল মশাই সেই প্রায় অন্ধকারেই মুকুলকে ভালো করে তাকিয়ে দেখলেন। তারপর আশ্চর্য রকম কোমল সুরে বলে উঠলেন, মা, গুরুজনেরা যা বলে তা শুনতে হয়। শাশুড়ি বারণ করেছিলেন, কথাটা উড়িয়ে দিয়েছিলে, মনে মনে হেসেও ছিলে। কিন্তু ওরা বহুদূর ছিল, যা বলেন ভেবেই বলেন। ঠিক বাবা। সন্ধেবেলা চলাচলের পথে বসে দুধ খাইয়েছিলে কেন বড় ছেলেটাকে? বড় ভুল। আর জায়গা পাওনি? ভুল করেছি। সকলেই চমকে উঠল। কথাটা অনেকেই জানতো না, যারা জানতো তাদেরও মনে ছিল না। শুধু সেই সামান্য একটা তুচ্ছ ভুলের যে এত দূর পরিণাম হতে পারে তা বোধহয় মুকুলের শাশুড়িও ভাবেননি। মুকুল বৌদি তো ভয়ে বিবরণও হয়ে উঠল। ভয়ে, দুঃখে, অনুতাপে দেখতে দেখতে তার কপালে বড় বড় ফোঁটায় ঘাম দেখা দিল। গলার কাছে কান্না ঠেলে উঠতে লাগলো। যোগেশদার মাই প্রথম কথা বললেন। তারও গলায় কান্না, কিন্তু বললেন, তাহলে কি হবে বাবা? আমার কোনো ছেলে পুলেই কি বাঁচবে না? কে বললে বাঁচবে না? সপ্তাহিতে কথা ডক্টরিস কেন? বাঁচবে না তো আমি আছি কি করতে? সব ঠিক করে দেবো। আপনি বিধান দিন বাবা। এই তো আবার সামনে ছেলে আসছে ওর। এ বাঁচবে, ওর আরো ছেলে মেয়ে হবে, সব বাঁচবে। সত্যি বলছেন তো বাবা? তবে যা বলছি ঠিক মতো তাই শুনতে হবে। শুনবো বাবা, যা বলবেন তাই শুনবো। যতদিন না ছেলের 18 মাস বয়স হচ্ছে, ততদিন ছেলেকে কোনো খোলা জায়গায় বসিয়ে খাওয়াবি না। না বাবা। সন্ধ্যার পরে ঘরের বার করবি না। করবো না। আর কোনো অচেনা লোকের কোলে দিবি না। দেব না বাবা। এই যদি শুনে চলতে পারিস তাহলে আর ভয় নেই। শুনবো বাবা। এই ছেলে 18 মাস পেরিয়ে গেলে অন্য ছেলে মেয়েও বাঁচবে। আপনি বাঁচান বাবা, বাঁচান আপনি। যোগেশ খুব ভয়ে একটা প্রশ্ন করলেন। কিন্তু বাবা ঠাকুর, যদি কোনো বিশেষ কারণে বার করতে হয়? নিতান্তই যদি বার করতে হয়, সর্ষের তেলের মশাল জ্বালিয়ে এক হাতে মশাল আর এক হাতে ছেলে নিয়ে বেরোবি। যেই বেরো, যতক্ষণ বাইরে থাকবে, যার কোলে থাকবে তার হাতে সেই মশাল থাকবে, নেভা চলবে না। আচ্ছা বাবা ঠাকুর, ঠিক আছে। সমস্ত কিছুর পর ঘোষাল মশাই বাইরে পুকুর পাড়ে বসে পান্তা ভাত আর বাসি মাছের অম্বল খেয়ে চলে গেলেন। ঘোষাল মশাইয়ের প্রথম কথাটা অচিরেই ফলে গেল। একটি ছেলেই হলো আবার মুকুল বৌদির। আগের মতোই
সুন্দর ফুটফুটে ছেলে, তবে তাতে আরো চিন্তা বেড়ে গেল। ঠিক নিশ্চিন্ত হতে পারল না কেউ। ঘোষাল মশাইয়ের আশ্বাসবাণী যে সত্য হবে তা তো এখনো প্রমাণিত হয়নি। ছেলে এর আগেও হয়েছে, সুস্ত্রী, স্বাস্থ্যবান, প্রায় 1 বছর করে বেঁচেওছে, কিন্তু রাখতে পারা যায়নি তো। এবার কি থাকবে? সত্যি কি ঘোষাল মশাইয়ের কোনো শক্তি আছে? কিন্তু ঘোষাল মশাইয়ের প্রভাবেই হোক আর সাবধানে থাকার জন্যই হোক, উৎকণ্ঠ রুদ্ধ নিঃশ্বাস প্রতীক্ষার মধ্যে দিয়ে এক সময় 1 বছর পূর্ণ হলো খোকার। তাও যেন বিশ্বাস হতে চায় না। সবাই বারবার করে হিসাব করছেন, পাঁজি ক্যালেন্ডারের সঙ্গে মিলিয়ে দেখছেন। তবুও দুর্ভাগ্য যে সত্যি কাটল, 1 বছর যে ভালোয় ভালোয় পার হয়ে গেল, এ কথা ভাবতে পারে না আর। সেই কারণেই আরো 2-3টে দিন ছটফট করলো সবাই। আশার আশঙ্কায়, নিদারুণ সংশয়ের মধ্যেই তারপর একটু একটু করে যেন নিঃশ্বাস পড়ল সকলের। আবার সহজ হতে শুরু করলেন সকলে। অবশ্য ফাঁড়া একেবারে কাটেনি, এটাও ঠিক। ঘোষাল মশাই 18 মাস বা 1.5 বছর সময় বেঁধে দিয়েছেন। ওই সময় পর্যন্ত সাবধানে চলার থাকার নির্দেশ আছে। তবু আসল সেই ভয়ঙ্কর 1 বছরের সীমানা তো পেরিয়ে আসতে পারা গেছে, এই তো ঢের। অনেক দিন পরে আবার বাড়ির মেয়েদের মুখে হাসি ফুটে উঠল। তবে এভাবেই কিন্তু হুঁশিয়ার থাকতে হবে। নিয়মকানুন, সতর্কতা একটুও শিথিল করা যাবে না, সে সম্বন্ধে সকলেই সচেতন। কারোর কোনো দ্বিমত নেই, পরস্পরকে বলছেনও বারবার। তবু কবে এবং কখন যে সে সতর্কতা শিথিল হয়ে এসেছে একটু, তা কেউই টের পাননি। এমনকি যার সবচেয়ে সজাগ থাকার কথা, সেই মুকুলও যে কখন নিজের অগোচরেই একটুখানি ঢিল দিয়ে দিয়েছে আগের সেই সদা সতর্কতায়, সেও বুঝে উঠতে পারেনি। আর তার ফলেই সেদিন আবার একটা অঘটন ঘটে গেল। কালটা পূর্বাহ্নবেলা, 9টা 9:30 হবে। বাড়িতে লোকজনও বিস্তর, আর সেই জন্যই কারো খেয়াল হয়নি কথাটা। আর একেবারে বাইরেও তো নয়, দরজা ঘেঁষেই বসেছিল ঠিকই। তবু ঘরের মধ্যে বসেই মুকুল দুধ খাওয়াচ্ছিল ছেলেকে। ব্যাপারটা কেউ লক্ষ্যও করেনি। সকলের চোখের সামনে বলেই হয়তো বিশেষ করে লক্ষ্য করবার মতো মনে হয়নি কারো। একান্তই সহজ আর স্বাভাবিক দৃশ্য। ঘরের সামনে দাওয়ায় বসে খাওয়ালেও তো কেউ লক্ষ্য করতো না, লক্ষ্য করার কিছু আছে বলে ভাবতও না। সেই জন্যেই বুড়িটা কখন এসে দাঁড়িয়েছে এবং এক দৃষ্টে চেয়ে আছে ছেলেটার দিকে, কেউ অতটা লক্ষ্য করেনি। নজরে পড়ল প্রথম যোগেশের মায়ের। মুকুল যে দরজার কাছে বসে ছেলেকে দুধ খাওয়াচ্ছে তা তিনিও দেখেছেন, কিন্তু অতটা লক্ষ্য করেননি। অর্থাৎ সে ঘটনার পূর্ণ তাৎপর্যটা তার মাথায় যায়নি। এখনো বুড়িটার দিকে তার আগে নজর গেল। অপরিচিত মুখ, এ গ্রামের কেউ তো নয়, ঠিক পাশের কোনো গ্রামেরও নয়। কেমন এক রকমের হাসি হাসি মুখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটার দিকে, প্রায় পলকহীন চোখে। সেই দৃষ্টি অনুসরণ করেই এবার তিনি যেন প্রথম দেখতে পেলেন মুকুলের কাণ্ডটা, আর প্রায় সঙ্গে সঙ্গে আর্তনাদ করে উঠলেন তিনি। সেই চিৎকারে সকলেই চমকে উঠল। আর মুকুল তো উঠবেই। ত্রস্ত হয়ে শাশুড়ির দিকে তাকাতেই তার দৃষ্টি অনুসরণ করে বুড়িটাকেও দেখতে পেল।
আর সঙ্গে সঙ্গেই তার গলা দিয়েও একটা ভীত আতঙ্কগ্রস্ত স্বর বেরোলো। কে মা? কে? সে সভয়ে ছেলেকে বুকে চেপে ধরে আঁচল দিয়ে ঢাকতে ঢাকতে ভেতরে সরে গিয়ে সশব্দে একেবারে কপাট দুটোকে বন্ধ করে দিল। মহা বিরক্ত হলো যেন বুড়িটা। অপমানাহত ক্ষুণ্ণ কণ্ঠে বলল, কেন কেন? বিষয়টা কি? আমি কি নজর দিতাম নাকি? বলি নজর দিছিলাম মনে করো নাকি? হ্যাঁ, পোলাটারে সরাইলে যে সি 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 এমনি ভাবে নাকি? আমার তো কাম সারাই হইয়াছিল, চলাই তো যাইতাম। এতে আবার গন্ডগোলের রাজিটা কি? গন্ডগোলের কি আছে যত সব? কোথায় গন্ডগোল? কি হইলটা কি? এরকমই বিড় বিড় করে বকতে বকতে বুড়িটা আশ্চর্য রকমের ক্ষিপ্র বেগে চলে গেল। এরাও সকলেই এত হতচকিত হয়ে গিয়েছিল যে সে কে, কোথায় থাকে, কোথা থেকে এসেছে, কি দরকারে, সেসব প্রশ্ন করার কথা কারো মনেও পড়ল না দৃষ্টির আড়ালে চলে যাবার আগে। সেই দিনই সন্ধে বাচ্চাটা জ্বর এলো, সেই ভুতুড়ে জ্বর। সবার মুখ শুকিয়ে আসাটাই স্বাভাবিক। মুকুল আর তার শাশুড়ি কান্নাকাটি শুরু করে দিল। তাতে তো বিস্মিত হবার কিছু নেই। সকলেই ধরে নিলেন কি হবে? যে আর কোনো প্রতিকার সম্ভব নয়, এ বেচারিকেও হারাতে হবে এবার। এমনকি ক্ষিতিশদা যখন ডাক্তার ডাকতে উদ্যত হলেন, তখন যোগেশ দাই তাঁকে বাধা দিল। কি লাভ দাদা, বুঝতেই তো পারছো। কিন্তু সামনে সেই সকল দিক আচ্ছন্ন করা অন্ধকারের মধ্যে এটা ক্ষীণ আশার আলো যে এবারে জ্বরের তাপটা আগের কোনোবারের মতো ভয়াবহ নয়, আর গতিটাও অত দ্রুত নয়। শেষ রাত্রেও 103-এর বেশি জ্বর ওঠেনি, ছেলেও তেমন বেহুশ হয়ে পড়েনি। ক্ষিতিশদা তখনই মনস্থির করে ফেললেন আর কারো কথা শুনবেন না তিনি, একেবারেই সদর থেকে বড় ডাক্তার ডাকবে। তার এবার একটা ঘোড়াও হয়েছে, সদরে পৌঁছতে 1 ঘন্টার বেশি সময় তো লাগবে না। যদি ডাক্তারকে ধরতে পারেন তো বেলা 9টা-10টার মধ্যেই একেবারে তাকে নিয়ে চলেও আসতে পারেন। যোগেশদারও বোধ হয় জ্বরটা দেখেই একটু ক্ষীণ আশার সঞ্চার হয়েছে, বাধা দিলেন না তিনি। কিন্তু ঘোড়ায় চড়ে বাড়ির সীমানা পেরিয়ে রাস্তায় এসে পড়তেই ঘোড়াটা হঠাৎ ভয় পেয়ে সামনের পা তুলে একেবারে চিৎকার করে উঠল। ক্ষিতিশদা পড়ে যেতে যেতে কোনো মতে সামলে নিয়ে সামনের দিকে চেয়ে দেখলেন একটা মানুষের মতো কি সেই শেষ রাতের ঝাপসা আলোতে আর একটু ঠাউর করে দেখলেন ঘোষাল মশাই। আপন মনেই বিড় বিড় করে কি যেন বকছেন আর ওপর দিকে মুখ তুলে কি যেন শুকে বেড়াচ্ছেন। এবার মনে পড়ল তার কথাটা সবার। ক্ষিতিশদা ক্ষিপ্র গতিতে ঘর থেকে নেমে তার পায়ে গিয়ে পড়লেন। ঘোষাল মশাই মুকুল আর তার শাশুড়িকে যার পর নাই তিরস্কার করল। ভুল হয়ে গেছে বাবা। এখন ভুল বললে আর কি হবে? হ্যাঁ, ভুল। তবে অভয়ও দিলেন তিনি, বললেন যে ডাক্তার ডাকতে হবে না, এমনি ভালো হয়ে যাবে। ভুলছেন বাবা। হ্যাঁ, চরম অনিষ্টটা হতে পারেনি, আর 2 মিনিট দেরি হলে তাও হতো, তখন আর কিছুতেই বাঁচানো যেত না। আপনি বাঁচান বাবা। জাগে, আপনি বাঁচান। আমি আছি, ছেলের জ্বর না ছাড়লে যাচ্ছি নে, তোরা নিশ্চিন্ত থাক। আপনি বাঁচান বাবা। তিনি 3 দিন থাকবেন বললেন। কোথায় থাকবেন, কি খাবেন, সে সম্বন্ধেও একটা স্পষ্ট নির্দেশও দিয়ে রাখলেন। ঠিক 3 দিনের মধ্যেই ছেলের জ্বর ছেড়ে গেল। ঘোষাল মশাই এবার বললেন, আর ভয় নেই, আর ভয় নেই, এবার যা খুশি করতে পারিস। আর সে আসবে না, অন্তত এ বাড়িতে আর ঢুকবে না। সত্যি ঠিক বলছেন তো বাবা। হ্যাঁ, তবে 18 মাস পূর্ণ হওয়ার আগে বাড়ির বাইরে
কোথাও যাস না। যাইব না, যাবে না, দেরিও তো নেই, মোটে 2 মাস নাই বা গেলি কোথাও। না 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 না, কোথাও যাব না। ঘোষাল মশাইও সেই দিন রাত্রেই অন্তর্হিত হলেন। পরের দিন ভোরে উঠে কেউ আর তাকে দেখতে পেল না। যেমন হঠাৎ করে এসেছিলেন তেমন হঠাৎই চলে গেলেন। এর মাসখানেক পর একদিন সেই বুড়িটাকে আবার ওদের বাড়ির সামনের রাস্তায় দেখা গিয়েছিল। কি যেন একটা মতলবে ঘুরে বেড়াচ্ছে। ভেতরে ঢোকার ইচ্ছে, কিন্তু ঠিক ঢুকতে সাহস করছে না। ভাবভঙ্গি কতটা সেই রকমই। সেই বুড়িটা রে, হ্যাঁ, আবার এসছে কেন? সেই বুড়িটা, সেই বুড়িটা, ও কাকা, ও কিতে, তুমি এদিকে আয়। কি হলো কি? কি হলো কি? কি হয়েছে? কি হয়েছে? ওই দেখ, ওই দেখ, ওই দেখ, সেই বুড়ি। হ্যাঁ? সেই বুড়িটা। এই চল তো দেখ। সেই বুড়ি? এই দাদা চল তো, চল চল ধর 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 ধর। ততক্ষণে ছেলের দলও বাড়ির বাইরে চলে এসেছে। সবাই মিলেই ছুটতে শুরু করলো। বুড়িও ব্যাপারটাকে আন্দাজ করতে পেরে ছুটতে শুরু করেছে সবার আগে। তবে তা নিয়ে ওরা কেউ অতটা মাথা ঘামায়নি। একে মেয়ে মানুষ, তাই বুড়ো কতক্ষণ আর পারবে ওদের সঙ্গে ছুটতে। কিন্তু আশ্চর্য, এরা সকলে অল্প বয়সী গ্রামের ছেলে, খেলাধুলো করে সকলে, ছোটাটা প্রত্যেকেরই অভ্যাস আছে এদের। তবু বুড়িটাকে ধরতে পারলো না ওরা। ওরা যত জোর দেয় বুড়িও তত জোরে দৌড়ায়। ছুটতে ছুটতে ক্রমশ গ্রামের সীমানায় এসে পড়ল। সামনে দিগন্ত বিস্তৃত মাঠ, ধানের ক্ষেত। অবশ্য তখন ধান কাটা হয়ে গেছে। তবুও দৌড়তে অসুবিধা তো হয় বই। সে অসুবিধা তো দুপক্ষেরই হবার কথা। কিন্তু এই সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটল। মাঠের ঠিক মাঝামাঝি একটা গাছ ছিল, সম্ভবত শিমুল গাছ। বিরাট, বহুদিনের গাছ। বুড়িটা সেইখানে গিয়ে হঠাৎ সেই প্রকাশ্য দিবালোকে সকলের চোখের সামনে নিমেষে মিলিয়ে গেল। আগের মুহূর্ত সকলেই দেখেছে বুড়িটাকে সেই গাছটা 2 হাত দিয়ে জড়িয়ে ধরতে। পর মুহূর্তে আর কোনো চিহ্ন দেখতে পেল না তার। ভয় হবারই কথা, হলেও তাই। যতই দিনের আলো হোক আর দল বেঁধে থাকুক, এমন অলৌকিক অবিশ্বাস্য কাণ্ড দেখলে কার না ভয় হয়। সকলেরই গাটা ডোল দিয়ে উঠল একবার। মুখ টুক শুকিয়ে গেল। কিন্তু যোগেশ দাও প্রতিহিংসায় এই স্থির প্রতিজ্ঞ। আমি এখানে আছি, তোরাও দুজন থাক। বাকি সব বাড়ি গিয়ে কিছু কাঠ, খড় আর তেল নিয়ে আয়। গাছটাকেই পুড়িয়ে দেবো আজকে। ঠিক আছে, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, তাড়াতাড়ি যা, এক্ষুনি যাচ্ছি, হ্যাঁ। আমি আছি এখানে। ব্যাস, সেই মতোই সমস্ত ব্যবস্থা হলো। চারিদিকে কাঠ খড় সাজিয়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া। বিপুল অগ্নিশিখা উঠল গাছটার চারিদিক দিয়ে। সে আগুন আর ধোঁয়া দূর দূরান্তে গ্রাম থেকেও দেখা গেল। শয়ে শয়ে লোক ছুটে এলো ব্যাপারটাকে দেখার জন্য। ডালপালা, শাখা প্রশাখা, পত্র পল্লব সব ঝলসে পুড়ে গেল। কিন্তু আশ্চর্য এই, মূল কাণ্ডটা কিছুতেই পড়ল না। বহু চেষ্টা করে, সন্ধে পর্যন্ত চেষ্টা করে যোগেশদাকেও হাল ছাড়তেই হলো শেষ অবধি। ছালগুলো পুড়ে সাদা ছাই হয়ে গেল, কিন্তু সেই অসহ উত্তাপে কাণ্ডটা যেমন ছিল তেমনই দাঁড়িয়ে রইল। আজও আছে তেমনই খাড়া দাঁড়িয়ে আছে। সেদিনও একদল এসেছে দেশ থেকে, পাকিস্তান হবারও বেশ কয়েক বছর পর। তারাও এসে গল্প করেছে। শাখা প্রশাখাহীন নিষ্পত্র সাদা কাণ্ডটা তেমনই আছে আজও। না পড়ছে, না ঘুম ধরছে তাতে। কে জানে আরো কতকাল থাকবে।